প্রিপোজিশন হইতে সাফিক্স অনুসারে আসে, কখনো 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 প্রিফিক্স অনুসারে আসে, আবার টাইপস থেকেও প্রশ্ন আসে। বাট এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো এটা টাইপস। টাইপস সেটা আমি এখন একটু দেখাবো আপনাদেরকে। আর এই সাফিক্স প্রিফিক্স থেকেও প্রশ্ন আসে, সেটা খুবই অল্প, বাট আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মাঝখানেরটা। সো আমি মাঝখানেরটাকে ধরেই বা টাইপসটাকে ধরে আমরা আমাদের আলোচনাটুকুকে আজকে দীর্ঘায়িত করবো, ঠিক আছে? তাহলে চলুন আমরা আলোচনাটুকু এখনই শুরু করতে চাচ্ছি। ওকে, তাহলে চলুন আমরা ভার্ব আলোচনা করবো। ভার্ব, সবাই তাহলে যে কাজটা করবেন, সবাই একটা পেজ দেন, পুরো একটা পেজে এই ভার্বের যে মনোগ্রামটা আছে সেটা এখানে ওকে, সবাই একটু লিখে নেন। সবাই একটু লিখে নেন দ্রুত, ঠিক আছে? এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেটা আমি মার্ক করে দিচ্ছি এখানে। ওকে, আপনারা জানেন যে আমরা গত ক্লাসে লিঙ্কিং ভার্ব পড়িয়েছিলাম। ওকে, হ্যাঁ, যারা করতে চান তারা স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো সুপ্রিয় ভাই বোনের একটু যদি বলি, আমার এই যে ভার্বটা যে আছে, আমাদের এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো প্রধানত কোনো প্রকার দুই প্রকার, এখন ফাইনিট বোঝাতে হবে, ঠিক আছে? আমাদের এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো প্রধানত দুই প্রকার, একটা হলো ফাইনিট এবং অপরটা হলো নন ফাইনিট। এখন এই যে নন ফাইনিট যে ভার্বটা আছে এটা আবার তিন প্রকার। প্রথমটা হলো জিরান, দ্যাট মিনস হলো ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয়টা হলো ইনফিনিটিভ, দ্যাট মিনস হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তিন নাম্বার হলো পার্টিসিপল। আর এই পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, দেখেন এই প্রেজেন্ট পার্টিসিপল মানেও দেখতে যেমন, এখানে যে মানেও দেখতে তেমন, দুটো যেতে একই রকম। সো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এটা, এই জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলটা। ঠিক আছে, ওকে। এখন এই যে ফাইনাইট যে ভার্বটা আছে এটা আবার দুই প্রকার। প্রথমটার নাম হলো ফাইনাইট মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অপরটা হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেটাই আপনারা বলেন। এই অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার: টু বি, টু ডু, হ্যাঁ টু হ্যাভ, সরি এখানে টু ডু দুইবার হয়েছে, টু হ্যাভ, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এন্ড মোডাল ভার্ব। আর যেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এটা আবার চার প্রকার। প্রথমটা ট্রানজিটিভ, দ্বিতীয়টা ইনট্রানজিটিভ, তৃতীয়টা হলো কজিটিভ, এন্ড লাস্ট ওয়ান হলো লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, সো মোটা দাগে আমাদের ভার্ব সম্পর্কে বা ভার্ব সংক্রান্ত আলোচনা এতটুকুই। সো আমি আরো একবার একটু আপনাকে পুরো বায়োগ্রাফটা একটু বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। সেটা কি, আমাদের এই যে ভার্বটা যে আছে, এই ভার্বটা হলো প্রধানত দুই প্রকার। যেটা ফাইনাইট সেটা আবার প্রধানত দুই প্রকার: মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব চার প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজেটিভ, লিঙ্কিং। আর যেটা অক্সিলারি ভার্ব এটা আবার চার প্রকার: টু বি, টু ডু, টু হ্যাভ অ্যান্ড মোডাল। আর যেটা নন ফাইনাইট ভার্ব এটা আবার তিন প্রকার: জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো আই থিঙ্ক আপনাদেরকে আমি আমার এই যে জায়গাটুকু আছে এখানকার বা গ্রাফের যে অংশটুকু, এই অংশটুকু আমরা বোঝাতে পেরেছি। যদি আমরা গ্রাফের অংশটুকু এখানে আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে আমরা এখন আসতে চাই, আলোচনা শুরু করে দিলাম। হোয়াট ইজ ভার্ব? শুনুন, ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব, বা কোনো কর্ম সংগঠিত হয় সেটাকে বেসিক্যালি বলা হয় ভার্ব। এখন এই যে ভার্ব নামক যে টপিকটা আছে বা এই যে ভার্বটা আছে, এই ভার্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা। আমরা আগে এই বেসিকটা একটু আলোচনা করতে চাই। সবাই ফাইনাইট ভার্বকে একটু হেডিং দাও, প্রত্যেকে ফাইনাইট ভার্বকে একটু হেডিং দিবেন এবং লিখবেন, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। কি বলছি ভাই? যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। কি বলছি আমি আবার বলছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। ঠিক আছে, সো আমরা একটু কিছু এক্সাম্পল দেখাতে হবে। আমি প্রথম প্রশ্ন লিখলাম যে হি goes to college, নাম্বার 1। নাম্বার 2, they saw a bird, তারা একটা পাখি দেখেছিল। ঠিক আছে, he will buy a car, তিনি একটা গাড়ি ক্রয় করবে। ঠিক আছে, আমি সাপোজ 3টা করে এক্সাম্পল দিলাম। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদেরকে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম এইভাবে: যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এটাই তো বলছি নাকি? ওকে, এখন আমি যদি প্রশ্ন করি যদি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই আপনারা কি বলেন বলেন তো? হি গোস টু কলেজ। আমি যদি প্রশ্ন করি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, আপনারা সবাই ব্যর্থহীন কণ্ঠে বলবেন ভাই এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি যদি প্রশ্ন করতাম যে এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলতেন? যে স্যার, যে ভাই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি যদি প্রশ্নটা যদি করি যে ভাই এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আপনি এই বাক্যের কোন ওয়ার্ডটা দেখে বুঝতে পারছেন? এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আপনি এই বাক্যের কোন ওয়ার্ডটা স্পেসিফিকলি দেখে বুঝতে পেরেছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে? তখন বলতেন ভাই দেখেন এখানে গোজ আছে, এই গোজ থাকার কারণে আপনি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন যেহেতু একটা ওয়ার্ড দ্বারা পুরো বাক্যের টেন্সটা আপনি নির্ণয় করতে পেরেছেন, সো এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেহেতু একটা ওয়ার্ড দ্বারা পুরো বাক্যের টেন্সটাই আমরা নির্ণয় করতে পেরেছি, এই কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নাম্বার 2, they saw a bird। যদি আমি প্রশ্ন করতাম ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, আপনারা সবাই কি বলতেন? যদি আমি প্রশ্ন এভাবে করতাম যে এই বাক্যটি কোন টেন্সে আছে, আপনারা সবাই যে কাজটি করতেন, সবাই বলতেন যে স্যার এই বাক্যটা আছে কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে,
এখন আমি যদি প্রশ্ন আপনাদেরকে আবার যদি রিভার্স করি যে ভাই এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আপনি আসলে এখানকার কোন তথ্যটুকু দেখে বুঝতে পারছেন, তখন আপনি বলবেন ভাই এখানে সি এর পাস্ট ফর্ম সহ আছে, এই একটা ওয়ার্ড দেখেন, আপনি এই সি এর পাস্ট ফর্ম সহ জাস্ট একটা ওয়ার্ড দেখে আপনি পুরো বাক্যের টেন্সটাকে ক্লিয়ারিফাই করতে পারতেছেন, এ কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে? in the same way when I can say is it which tense at the time all of my students has to answer this is a future indefinite tense। কি যদি আমি আপনাদেরকে প্রশ্ন করতাম যে এটা কোন টেন্স, তখন আপনারা সবাই কি করতেন যে ভাইয়া এই বাক্যটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি বলি ভাই এই বাক্যটা যে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা আসলে কিভাবে বুঝতে পেরেছি, এই বাক্যটা যে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা আসলে কিভাবে বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি এতটুকু দেখে শ্যাল উইল প্লাস ভার্বের বেস। দেখেন এতটুকু এই পুরো অংশটুকু দেখে আপনি কিন্তু উপনীত হয়েছেন যে দিস ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স, এই কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেহেতু পুরো অংশটুকু দেখে বুঝতে পেরেছেন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমার প্রাণ প্রিয় ভাই বোন একটা নোট লিখবেন সবাই যে ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন করা যায় না। ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন করা যায় না। ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন করা যায় না। যদি কারো হিম্মত থাকে দুই একটা বাক্য গঠন করে দেখাই আমি, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা ফাইনাইট ভার্বটা শতভাগ বুঝতে পারছেন। আমি আবার বলছি, আমি সংজ্ঞাতে বলছি যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এখানকার আমি তিনটা বাক্য দিয়েছি, তিনটা বাক্যের কি টেন্সটা আপনি ওই স্পেসিফিক যে ওয়ার্ডটা দেখে বুঝতে পারছেন ওই ওয়ার্ডটাকে আপনি ফাইনাইট ভার্ব হিসেবে ধরছেন। লাস্ট নোটে বলছি ফাইনাইট ভার্ব ছাড়া অন্তত পক্ষে আপনি কখনোই কোনো ভার্ব মানে টেন্স মানে কোনো বাক্য গঠন করতে পারবেন না। ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই কি বাক্য গঠন করা সম্ভব নয়। তো চলুন আমরা তাহলে নন ফাইনাইট ভার্বটি আলোচনা করতে আসেন তাহলে নন ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব কি? আসেন, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট গেছে নন মানে না যাবে না, ফাইনাইট ভার্ব গেছে নন ফাইনাইট ভার্ব যাবে না, এটাই তো, ঠিক আছে? ওকে, তার মানে এখানে সংজ্ঞাটা কি লিখবেন? যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমি এখানেও তিনটার বেশি এক্সাম্পল রাখবো না। প্রথম এক্সাম্পলটা হলো আই saw a bird flying. Okay. She helps the boy to cross the road. And last one holo having received your letter I called you, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমাদের এখানকার যে তথ্যটুকু দেখেন, আমাদের যে নন ফাইনাইট যে ভার্বটুকু আছে কি বলছি আমি এখানে বলছি যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে আবার যদি একটা প্রশ্ন করি যে ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন বলেন তো? যদি প্রশ্ন করতাম যে বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলতেন? যে ভাই বাক্যটা আছে পাস্ট ইনফিনিট টেন্সে। কোন টেন্সে আছে? পাস্ট ইনফিনিট টেন্সে আছে। যদি বলি ভাই এই বাক্যটা যে পাস্ট ইনফিনিট টেন্সে আছে আপনি আসলে কিভাবে বুঝতে পারছেন? এই বাক্যটা যে পাস্ট ইনফিনিট টেন্সে আছে আপনি আসলে কিভাবে বুঝতে পারছেন? সেখানে বলতেন যে ভাই দেখেন এই যে সি এর পাস্ট ফর্ম সো আছে এটা দেখে বুঝতে পারছেন বাক্যটা পাস্ট টেন্সে আছে, কিন্তু দেখেন এখানে আরেকটা ভার্ব আছে ফ্লাইং। এই যে পুরো বাক্যটা আছে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই বা ফ্লাই,
এই পুরো বাক্যটাতে কিন্তু ভার্ব আছে দুইটা, কিন্তু যদি বলি বাক্যটা কোন টেন্সে আছে বলবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি বলি কিভাবে বুঝতে পারছেন, শুধু সি এর পাশম স দেখে বুঝতে পারছেন, দেখেন সেটা ফাইনাইট। বাট ফ্লাইং দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। এই জীবন কি গেছে, ফিউচার কি যাবে, কোনোভাবে সম্ভব না। সো এটা হলো নন ফাইনাইট ভার্ব। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ টেন্স নির্ণয় করা যদি যায় সেটা ফাইনাইট, না গেলে নন ফাইনাইট। কথা কি ক্লিয়ার? নাম্বার 2, হি হেল্প দ্য বয় টু ক্রস দ্য রোড। সে বাচ্চাটাকে সাহায্য করছে রাস্তাটা পার হওয়ার জন্য। প্রথম প্রশ্ন, এখানে মোট ভার্ব আছে দুইটা, হেল্পস একটা ভার্ব, টু ক্রস একটা ভার্ব, এখানে মোট ভার্ব আছে দুইটা। এখন আমি যদি প্রশ্নটা এভাবে করি যে ভাই এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? আমি যদি প্রশ্নটা এভাবে করি যে এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? সবাই বলেন ভাই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি বলি কিভাবে বুঝতে পারছেন, দেখেন এখানে এই দেখেন মেইন ভার্বের শেষে এস বা এস আছে, সো এটা ফাইনাইট। যেহেতু এটা দ্বারা আপনি পুরো বাক্যের টেন্সটাকে নির্ণয় করতে পারছেন, এটা ফাইনাইট। বাট টু ক্রস দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করা যায়? এই জীবন কি গেছে, ফিউচার কি যাবে, কোনো সম্ভাবনা কি আছে, সো এটা নন ফাইনাইট। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এন্ড লাস্ট ওয়ান, যদি সর্বশেষ বাক্যটা যদি জিজ্ঞেস করি যে ভাই এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? যদি বলতাম যে এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলতেন? দেখেন এখানে মোট ভার্ব আছে দুইটা, হ্যাভিং রিসিভড একটা ভার্ব, আবার এখানে আরেকটা ভার্ব আছে কল্ড। এখানে টোটাল ভার্ব আছে কয়টা? দুইটা। এই বাক্যটিতে মোট ভার্ব আছে কয়টা? দুইটা। এখানে দুটি ভার্ব থাকা সত্ত্বেও, এখানে দুটি ভার্ব থাকা সত্ত্বেও কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, হ্যাভিং রিসিভ দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করা যায়? হ্যাভিং রিসিভ দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। এটা হলো পারফেক্ট পার্টিসিপল, আপনার খাতায় লেখা আছে দেখেন। সো এটা হলো নন ফাইনাইট ভার্ব, এটা দ্বারা কোনো টেন্স নির্ণয় করা যায় না। বাট এই যে কলের পাস্ট ফর্ম কল্ড, এই কলের পাস্ট ফর্ম কল্ড আছে মানে বুঝতে পারছেন বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা হলো কি ফাইনাইট ভার্ব। সো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে তথ্যটুকু অ্যাড্রেস করতে চেয়েছি সেটা হলো যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় সেটা ফাইনাইট, এবং যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আশা করছি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। সেক্ষেত্রে ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা যাবে না। ওকে, এইবার সবাই আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, ট্রানজিটিভ ভার্ব লিখে। ট্রানজিটিভ ভার্ব কি? যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যারা সংজ্ঞাটা লিখবেন তারা আমি দুইবার বলে দিচ্ছি, লিখে নেবেন পজ করে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, এখন তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব কোনটা, এটা কিভাবে চিনবেন? তার আগে আমরা চেনার উপায়টা একটু লেখাই। চেনার উপায়: 1, ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়। নাম্বার 2, ভার্বের পর নাউন প্রোনাউন থাকে। ভার্বের পর নাউন প্রোনাউন থাকে, ঠিক আছে। সর্বোপরি অবজেক্ট থাকে, মানে অবজেক্ট থাকলেই তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। কি থাকে? অবজেক্ট থাকে। কি থাকে? অবজেক্ট থাকে, লিখতে পারবো অবজেক্ট। যদিও এটাই আমরা এই অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন হয়, আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্টই পাওয়া যায়। ঠিক আছে, তারপর আমি লিখে দিলাম, যারা একটু কম বুঝেন তারা যেন এইভাবে জিনিসটাকে ক্লিয়ারিফাই করতে পারে। কি বলছি ভাই? আমরা বলছি যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এখানে অবজেক্ট, তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা কি করে? অবজেক্টটা গ্রহণ করে। তাহলে এটা কিভাবে চিনবেন? প্রথমত একটা অবজেক্ট থাকে,
নাম্বার 2, এই বাক্যের অবজেক্ট হিসেবে কি ভার্বের পর নাউন প্রনাউন বসে, ঠিক আছে? বাক্যের অবজেক্ট হিসেবে কি হয়? নাউন প্রনাউন হয়। নাম্বার 3, একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? ধরেন আমি এখানে যদি কিছু প্রশ্ন যদি একটু দেখাই, বললাম যে আই কল তামিম, ঠিক আছে? দে প্লে ফুটবল, হি নিডস মানি, হি নিডস মানি। তার কি দরকার? টাকা দরকার। তাহলে কথাটা একটু শুনেন। প্রথম প্রশ্ন ভাই, কথাটা খুব ভালো করে একটু শুনেন। আমরা বলছি অবজেক্টটা কিভাবে চিন্তা হয়, কিচ্ছু লাগবে না, শুধু একটা ওয়ার্ড দিলেই হবে। শুধু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে খেলা শেষ, অন্যগুলো আমি এমনিতে দিচ্ছি। দেখেন প্রথম প্রশ্ন, এই সাবজেক্ট এই ভার্বটা অবজেক্ট হতে পারে। এই কল অর্থ কি? ডাকা না? বলো তুমি কাকে ডাকে? তামিমকে ডাকে। কাকে ডাকে? তামিমকে ডাকে। দেখেন একটা অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে সো এটা হলো ট্রানজিটিভ ভার্ব। প্লে অর্থ খেলা করে না? বলেন তো কি খেলে? ফুটবল খেলে। দেখেন অবজেক্ট আছে, অবজেক্ট আছে মানে ট্রানজিটিভ ভার্ব। নিড অর্থ দরকার না? বলেন তো কি দরকার? টাকা দরকার। কি দরকার? টাকা দরকার, অবজেক্ট আছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ ভাই, কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্বে শুধু অবজেক্টই থাকে। ট্রানজিটিভ ভার্ব কি থাকে? শুধু অবজেক্ট থাকে। আবার এই দেখেন এই বাক্যের অবজেক্ট হিসেবে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কিন্তু নাউন প্রনাউন। এখানকার প্রতিটা ওয়ার্ডই নাউন, ঠিক আছে? বাক্যের অবজেক্ট হিসেবে নাউন প্রনাউন ছাড়া কিছুই বসে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভাই আমি আবার বলছি, একটা ট্রানজিটিভ ভার্বের মেইন স্পিরিট হলো অবজেক্ট থাকে। আর অবজেক্টটা কিভাবে চিন্তা হয়? মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন, মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। প্র্যাকটিসে আসেন। প্রথম প্রশ্ন দেখেন এখানে কি বলছে। এখানে বলা হয়েছে যে মাদার লাভস মি, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে নাকি? সো এই টাইপের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে সবার আগে যে করণীয়টা, এটাকে এইভাবে দাগ দিয়ে নেবেন। এটাই হলো আপনার খুঁটি। লাভ অর্থ কি? ভালোবাসা না? বলেন তো কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আমাকে। দেখেন অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এখানে অবজেক্ট আছে সেহেতু এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কারণ ট্রানজিটিভ ভার্বের ওই চেনার উপায় একটাই ধরতে গেলে, শুধু কোনটা? শুধুমাত্র কোনটা? শুধুমাত্র ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হবে, ঠিক আছে? নেক্সট বলছে একটা ওয়ার্ড, এই ওয়ার্ড একটা ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তারা কি বলা হয়? ভার্ব। এটা আপনি জানেন, এটা লাগবে না। হ্যাঁ, এটা আপনারা জানেন। যদি আমরা এটা একটু সলভ করতে চাই, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, তিনি গাছের নিচে বা গাছের ছায়ায় উনি আশ্রয় নিয়েছেন নাকি? সো যদি আমরা এটা একটু যদি আলোচনা যদি করতে চাই, সর্বপ্রথম আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের প্রশ্ন আসলে এটাকে এইভাবে আটকে রাখবেন। ওকে, প্রথম প্রশ্ন দেখেন, টেক এ টেক, এই টেক অর্থ কি? লওয়া না বা নেওয়া না? টেকের পাস্ট ফর্ম কি? টুক না? টেকের পাস্ট ফর্মটা কিন্তু টুক, টুক নাকি? ওকে, আচ্ছা বলো তো উনি তাহলে কি নিয়েছিল? উনি কি নিয়েছে? আশ্রয় নিয়েছে। কি নিয়েছে? আশ্রয় নিয়েছে। জানেন আপনারা, আমরা 1 নম্বর লেকচারে পড়াইছি, কোন ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে তা কিন্তু হয় নাউন। তার মানে বাক্যের অবজেক্ট হিসেবে নাউন পড়ানো হয়। দেখেন এখানে অবজেক্ট পেয়ে গেছেন। কি বলছি ভাই? একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। যেহেতু এখানে অবজেক্ট আছে ভাই, যেহেতু এখানে অবজেক্ট আছে ভাই, সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এখানে অবজেক্ট আছে ভাই, সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তারপর দেখেন তো এটা কি হতে পারে? হি ডিড ইট, সেটা করছে নাকি? তো আসেন তাহলে আমরা আবারও সেম কাজটি করব। কি বা কাকে? এই ডু, ডু অর্থ কিন্তু করা। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড না? বলেন তো তাহলে উনি তাহলে কি করছে? এটা করছে। কি করছে? এটা করছে। দেখেন অবজেক্ট আছে। আমার বাক্যের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন প্রনাউন বসে। এটা ইট একটা অবজেক্ট, সো এটা একটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার। আমি আশা করি আপনারা সবাই এতটুকু ক্লিয়ার। যদি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন, তারপর ইনট্রানজিটিভ ভার্বের হেডিং নেন।
সবাই তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব একটু হেডিং দেন। সেটা কি? দেখেন ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, উনি অবজেক্ট গ্রহণ করছে, ইন্ট্রানজিটিভ ভার্ব করবে না, নামই তো ইন্ট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। তাহলে লিখেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, সো এটা কিভাবে চিনবো আমরা? এটাকে আপনারা কিভাবে চিনবেন? এটাকে আপনারা চিনবেন হচ্ছে নাম্বার 1, অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না, ঠিক আছে। আবার ভার্বের পর নাউন প্রোনাউন থাকে না। আপনারা জানেন যে বাক্যের অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন হয়, ঠিক আছে, থাকে না। নাম্বার 3, আগেরটার বিপরীত আর কি বা কাকে দ্বারা, সরি হ্যাঁ, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মিলে না, ঠিক আছে, বা কিছু পাওয়া যায় না। দেখেন তার মানে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবেন? একটা ইন্ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় হলো ভাই, প্রথমত অবজেক্টটা থাকে না, অবজেক্ট হিসেবে যে নাউন প্রোনাউন হয় সেটাও থাকে না, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছুই পাবেন না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছুই পাবেন না। ধরুন আমি যদি কিছু এক্সাম্পল যদি দেখাই, বললাম বার্ডস ফ্লাই, পাখি উড়ে। বললাম ফায়ার, বার্নস, ফায়ার বার্নস মানে আগুন জ্বলে, ঠিক আছে। তারপর হি ওয়েন্ট হোম, 3টা আপাতত এখানে দিলাম, প্র্যাকটিস থেকে 3টা করাবো। ওকে, দেখেন আমি বলছি বার্ডস ফ্লাই, পাখি উড়ে। দেখেন আমরা সংজ্ঞাতে বলছি যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। বললাম কি, দেখেন বার্ডস ফ্লাই, পাখি উড়ে, বার্ডস ফ্লাই পাখি উড়ে, আর কিন্তু কিছু কিন্তু নাই। বার্ডস ফ্লাই পাখি উড়ে, আর এখানে কিছু প্রয়োজন পড়তেছে না। তার মানে এখানে কিন্তু কি এটাই শেষ, বাক্যটা অর্থপূর্ণ। আপনি যদি বলেন ইন দ্য স্কাই, আপনি যদি বলেন ইন দ্য স্কাই, এটা কিন্তু নাউন প্রোনাউন হচ্ছে না। আপনি এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কোনো কিছু মিলবে না। আবার আপনি এটাও জানেন ফ্লাই একটা নরমাল ভার্ব, 1 নম্বর লেকচারে পড়াইছি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। বাক্যের অবজেক্ট হিসেবে কিন্তু নাউন প্রোনাউন হয়, অ্যাডভার্ব হয় না। আমরা কত ক্লাস এখানে লেখাই আছে। বললাম দেখেন ফায়ার বার্নস, আগুন জ্বলে, বাক্যটা অর্থপূর্ণ। আপনি যদি বলেন ইন দ্য ফ্যাক্টরি, আপনি যদি বলেন ইন দ্য ফ্যাক্টরিতে জ্বলে, বা ইন দ্য ফিল্ড, হ্যাঁ মাঠে জ্বলে, এখানে বার্নস একটা নরমাল ভার্ব, এটা একটা অ্যাডভার্ব। আপনার অবজেক্ট হওয়ার জন্য শর্ত হলো নাউন বা প্রোনাউন লাগবে, এটা অ্যাডভার্ব, এই জন্য এটা না। দেখেন হি ওয়েন্ট হোম, এই এখানে ওয়েন্ট, এটা একটা নরমাল ভার্ব না, সো এটা একটা অ্যাডভার্ব, এটা কিন্তু কোনোভাবে নাউন না। সো আমরা কি বলছি ভাই, ইনট্রানজিটিভ ভার্ব কি? যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আপনি এখানকার প্রতিটাকে যদি কি বা কার দ্বারা প্রশ্ন করেন কোনো কিছু মিলবে না। দেখেন ফ্লাই অর্থ উড়া, বলেন কি উড়ে, দেখেন পাখি উড়ে, এটা চলে আসে, অবজেক্ট থাকে শেষে, এখানে বলছে আগে। বার তো পড়ে, বলেন তো কি পড়া যায়, আগুন, মানে আগুন পড়ে, বা কি জলে, আগুন জলে, যাওয়া, বলেন তো কি যায়, সে যায়, ঠিক আছে, মিলতেছে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে গেলাম। দেখেন তো এটা কি হতে পারে। বলা হয়েছে আই ট্রাইড টু পারসুট হিম বাট হি উডন্ট কাম। দেখেন এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর কিছু নাই। আচ্ছা ভার্বের পর কিছু নাই মানে তার অবজেক্টিভ প্রশ্ন উঠে না, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। কিছু নাই মানে কি ভার্ব, ভার্বের পর কিছু নেই মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পর কিছু নেই মানে কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। ওকে, যদি এটা করতে বলি মাদার লাভস, মা হাসে। দেখেন এখানে কি বলছে, মাদার লাভস, মা হাসে বা আম্মা হাসে, বলেন এখানে কিছু নাই, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। এখানে কিছু থাকলে আপনার অবজেক্টের চিন্তা আসতো। যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন করতে পারেন, কোনো কিছু মিলবে না।
ঠিক আছে, কিছু নাই মানে তো ইন্ট্রানজিটিভ, কিছু নাই মানে কি ভার্ব ইন্ট্রানজিটিভ হবে। লাস্ট কোশ্চেন, আচ্ছা হাফিং এন্ড পাফিং, এটা অ্যাকচুয়ালি বিশেষ একটা প্রশ্ন। উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, দেখেন এখানে অ্যারাইভ, এই যে অ্যারাইভ এটা একটা কি ভার্ব না, এটা একটা নর্মাল ভার্ব। দেখেন এট দ্য ক্লাসরুম এটা একটা অ্যাডভার্ব। দেখেন এখানে অ্যাট, এটা কিন্তু নাউন প্রনাউন না, ঠিক না? আমরা বলছি কিভাবে চিনবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন বলেন তো, কি বা কাকে পৌঁছায়, দেখেন তো মিলে কিনা। অ্যারাইভ তো পৌঁছানো, কি পৌঁছায়, উই পৌঁছায়, বা কাকে, আমরা আমরা কিন্তু ক্লাসরুম এটাই মিলতেছে না, ঠিক আছে? আবার এখানে নাউন পড়ানো নাই, ঠিক আছে? সো এটা কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভাই যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ, এবং যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। সো আই থিঙ্ক আপনারা এতটুকু ক্লিয়ার। যদি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা এখন যে কথাটি আলোচনা করবো, আপনাদের লিঙ্কিং ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব আপনাদের মানে প্রাইমারি লেভেলের প্রয়োজন নেই, কিন্তু আমি ভার্ব আলোচনা যেহেতু করছি পুরো চারটাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা অক্সিলারি ভার্ব আলোচনা করবো। আর অক্সিলারি ভার্ব আলোচনা করতে গিয়ে আমি আপনাদের কাছে একটা বেসিক তথ্য আলোচনা করবো, একটা বেসিক জিনিস আলোচনা করে দিব, সেটা একটু দেখেন, ঠিক আছে? বা আমরা শুধুমাত্র আগে অক্সিলারি ভার্বগুলো একটু আলোচনা করে দিচ্ছি, তারপর আমরা আমাদের ক্লাসের মূল জায়গায় যাব। এই যে অক্সিলারি ভার্ব চার প্রকার। প্রথমটার নাম ছিল টু বি ভার্ব, একটু লিখে নেবেন সবাই। To have verb, দেখেন আমি একটু বলে রাখি সেটা কি, আমাদের বি ভার্ব গুলো হলো বি, এম ইজ আর ওয়াজ আর বি বিং টু বি। টু ডু ভার্ব গুলো হলো ডু ডাজ ডিড ডান ডুইং টু ডু। আর টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব গুলো কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ, ঠিক আছে এগুলা। এন্ড লাস্ট ওয়ান হলো মডেল ভার্ব, একটু আমি লিখে দিচ্ছি। ক্যান, কুড, শেল, শুড, হ্যাঁ শেল, শুড, উইল, উড, may, might, must, have to, has to, had to, need, dare, ought to, be used to, sorry, should be used to, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে মডেল ভার্ব, ঠিক আছে? আর এই লট অফ আছে, বাট আমরা যতটুকু আপনাদের দেওয়া দরকার ততটুকু এখানে দিয়েছি। এই হচ্ছে আমাদের মডেল ভার্বগুলো, একটু লিখে নেবেন সবাই। মডেল ভার্বগুলো হলো ভাই ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডেয়ার, অট টু। এই হচ্ছে আমাদের মডেল ভার্বগুলো, ঠিক আছে? সো তাহলে এখন আমরা আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেই পার্টটা ডিসকাস করবো। সবাই তাহলে হেডিং দেন। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য লিখে একটু হেডিং দিবেন সবাই। আপনারা প্রত্যেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য লিখে একটু হেডিং দেন। জিরান্ড মানে হলো নাউন, খুব ছোট করে নিচে নাউন লিখে রাখেন, ঠিক আছে? ওকে, এইবার গ্রাফটা সবাই লিখেন আমার সাথে।
চার উপায় হলো দেখেন তার একটু কথা বলি। জিরান্ড, এই জিরান্ড কথাটার অপর নাম হলো নাউন। জিরান্ড মানে কি? নাউন। ঠিক আছে, আপনারা প্রত্যেকে যে কথাটুকু মনে রাখবেন ভাই, আমার এই যে জিরান্ড নাম যে কথাটুকু আছে, এই জিরান্ডের অপর নাম কি? নাউন। ঠিক আছে, এইবার জিরান্ডের সংজ্ঞাটা সব এইভাবে লিখবেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি একটা বাক্যে ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে, তাকে জিরান্ড অথবা নাউন বলে। সেক্ষেত্রে একটা অপশনে যদি জিরান্ডও থাকে নাউনও থাকে, আমরা অ্যান্সার করবো হলো কোনটা? আপনারা প্রত্যেকে অ্যান্সার করবো হচ্ছে জিরান্ড। জিরান্ড না থাকলে নাউন। কি বলছি ভাই? যে সকল ভার্ব প্লাস আইএনজি একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে, তাকে বলা হয় জিরান্ড অথবা নাউন। সেক্ষেত্রে অপশনে যদি নাউন থাকে জিরান্ড থাকে, আপনার বেস্ট অ্যান্সার হবে কোনটা? জিরান্ড অ্যান্সার করবেন। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ একটা কথা বলি, নাউন ঠিক যেভাবে ফাংশন করে, নাউন ঠিক যেভাবে ফাংশন করে, জিরান্ড ঠিক একইভাবে ফাংশন করে। বাট আমি এখানে একটা স্ট্রাকচার দাঁড় করে দিলাম, এটা কিভাবে চিনবেন? সাধারণত বাক্যের সাবজেক্ট হিসাবে, বাক্যের অবজেক্ট হিসাবে এবং প্রিপজিশনের পর, সাধারণত বাক্যের সাবজেক্ট হিসাবে, বাক্যের অবজেক্ট হিসাবে এবং প্রিপজিশনের পর নাউন বসে। ইন এ সেন্স, নাউন ঠিক যেভাবে কাজ করে জিরান্ডও ঠিক একইভাবে কাজ করে, নাউন ঠিক যেভাবে কাজ করে জিরান্ড ঠিক একইভাবে কাজ করে। তাহলে চলুন আমরা কিছু প্র্যাকটিস দেখাই। দেখেন এখানে কি বলছি, সংজ্ঞাটা আপনারা পজ করে লিখে নেবেন। দেখেন একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হলো ভাই, প্রথমে সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট। দেখেন এই যে বাক্যের সাবজেক্ট না, এই বাক্যের সাবজেক্ট হিসেবে ভাই বেসিক্যালি নাউন বসে। আবার এই যে বাক্যের অবজেক্টটা ভাই, এই বাক্যের অবজেক্ট হিসেবে বেসিক্যালি নাউন বসে। আবার আপনি এটা জানেন যে এই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে, তাহলে বুঝলেন না? ওকে, তাহলে একটু এখানে দেখেন, ইজ একটা ভার্ব না, ই যদি একটা ভার্ব হয় তার মানে ভার্বের ঘরটা কার? সাবজেক্টের না? এটা যদি সাবজেক্টের ঘরে, বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন না? এরে ভাই, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তার নাম কি? জিরান না? সো এটা একটা জিরান। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। ঠিক আছে, যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আপনার প্র্যাকটিস আসলো। প্রথম প্রশ্ন দেখেন, দেখা কি যাচ্ছে? হ্যাঁ, ওকে, তারা দেখা যাচ্ছে না, পরটা আসেন। বলা হয়েছে নার্সিং ইজ এ নোবেল প্রফেশন। দেখেন আমরা জানি একটা বাক্যের স্ট্রাকচার হলো এরকম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম না? আর এই যে বাক্যের সাবজেক্ট হিসেবে বেসিক্যালি ভাই, কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বেসিক্যালি কি বসে ভাই? নাউন বসে। দেখেন এই যে ইজ একটা ভার্ব, ভার্বরা কি হয়? সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট হিসেবে বেসিক্যালি কি বসে? নাউন বসে। ভাইরে, যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তারে কি বলা হয়? জিরান না? যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তারে কি বলা হয়? জিরান। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তারপর একটু এখানে দেখেন, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। ঠিক আছে, দেখুন এই হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হলো ইংরেজি বাক্যের স্ট্রাকচার। এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, নাকি ভাই? বাক্যের অবজেক্ট সেখানে বেসিক্যালি কি বসে? নাউন বসে না? এই যে ভাই, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তাকে কি বলা হয়? জিরান না? যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তারে কি বলা হয়? জিরান। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে তারে কি বলা হয়? জিরান। দেখেন এখানে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। প্রথম প্রশ্ন ভাই, এখানে অফ পাইছেন? দেখেন অফ একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পর আজীবন কি হয়? নাউন না? আমরা চ্যানেল পাই দেখেন লিখে রাখছি, এই প্রিপজিশনের পর কি বসে? নাউন বসে। সো যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে নাউনের কাজ করে ভাই, যেই ভার্ব প্লাস আইএনজি ভাই কোনো বাক্যে নাউনের কাজ করে, যেই ভার্ব প্লাস আইএনজি ভাই কোনো বাক্যে নাউনের কাজ করে, তাকে আমরা কি বলি? জিরান্ড। কি বলি? জিরান্ড। ঠিক আছে, ওকে। তারপর এখানে দেখেন কি বলছে, কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সাম। পরীক্ষার হলে কি কপি করা বা নকল করা হলো নিষিদ্ধ। ইজ একটা ভার্ব না? ইজ যদি একটা ভার্ব হয়, ভার্বের ঘরটা কার? সাবজেক্টের।
বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে ভাই? ইজ যদি একটা ভার্ব হয়, ভার্বের আগে বসে কি? সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে ভাই? নাউন। আর নাউনের অপর নাম কি? জিরান্ড। নাউনের অপর নাম কি? জিরান্ড। আশা করি আপনারা জিরান্ডটা শতভাগ ক্লিয়ার। আশা করি আপনারা কি প্রত্যেকে জিরান্ড শতভাগ বুঝতে পারছেন। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু প্রেজেন্ট পার্টিসিপলটা পড়াতে চাই। আসেন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এখানে খুব ছোট করে অ্যাডজেক্টিভ লিখে রাখেন সাইডে। মানে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক যেভাবে মানে অ্যাডজেক্টিভ ঠিক যেভাবে কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একইভাবে কাজ করে। অ্যাডজেক্টিভ ঠিক যেভাবে কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একইভাবে কাজ করে। ঠিক আছে, সো গ্রাফটা আগে লিখে নেন। দেখেন তাহলে এখানে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এবং এক্সাম মানে এটা কি বলা হয় সংজ্ঞাটা আপনারা প্রত্যেকে লিখে নেবেন। ঠিক আছে, যে সকল ভার্ব প্লাস আইএনজি একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অবলিক অ্যাডজেক্টিভ। কি বলছি ভাই? এই দেখেন এখানে আমি গ্রাফে লিখে রাখছি, যে ভার্ব প্লাস আইএনজি একটা বাক্যে একই সাথে ভার্বেরও কাজ করে অ্যাডজেক্টিভেরও কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অবলিক অ্যাডজেক্টিভ। একটা অপশনে যদি আপনি প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুটি পান সেক্ষেত্রে অ্যান্সার করবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি অ্যান্সার করবেন? প্রেজেন্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ঠিক যেভাবে কাজ করে তাকে বলা হয় কি? প্রেজেন্ট পার্টিসিপল। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ঠিক যেভাবে কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। একটা সেন্টেন্সে নাউন ঠিক যেভাবে কাজ করে তাকে বলা হয় জিরান্ড। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ঠিক যেভাবে কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। একটা সেন্টেন্সে নাউন ঠিক যেভাবে কাজ করে তাকে বলা হয় জিরান্ড। ওকে, মানে নাউনের অপর নাম হলো জিরান্ড আর অ্যাডজেক্টিভের অপর নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের অপর নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন এখানে একটু দেখেন, আই স এ ফ্লাইং বার্ড। আমার প্রথম প্রশ্ন ভাই, কথাটা একটু বুঝেন। এখানে এখানে দেখেন বার্ড একটা নাউন না? আপনারা জানেন বার্ড কিন্তু একটা নাউন। এই নাউনের পূর্বে আজীবন কিন্তু কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? 1 নম্বর লেকচারে পড়াইছি বার্ড একটা নাউন, নাউনের পূর্বে আজীবন অ্যাডজেক্টিভ। আরে যে ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল না? আপনাদের মনে কি আছে? 1 নম্বর লেকচারে পড়াইছি নাউনের পূর্বে আজীবন অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে আজীবন অ্যাডজেক্টিভ বসে। তো বার্ড একটা নাউন, এখানে নাউনের পূর্বে কি বসেছে? অ্যাডজেক্টিভ। এখানে নাউনের পূর্বে কি বসেছে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর যেই ভার্ব প্লাস যে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলা হয়? যে ভার্ব প্লাস যে অ্যাডজেক্টিভের কাজ করা হয় তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আবার আপনাদেরকে আরেকটা জিনিস একটু শিখাই, ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হলো আর্টিকেল এবং পজিটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়াইছিলাম। এই ডিটারমিনার্স এর পর যদি দুটি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। হোয়াট ইজ ডিটারমিনার? আপনাদেরকে আমরা 8 নম্বর লেকচারে পড়াবো। কথাটা শুনেন, এই ডিটারমিনার মানে হলো আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার্স আরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এবং কোয়ান্টিফায়ার। এই ডিটারমিনার্স ওয়ার্ডের পর যদি দুটি ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। দেখেন এখানে এ একটা হলো ডিটারমিনার, তারপর দেখেন ওয়ার্ড আছে একটা দুইটা, সো প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তারে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা কিছু প্র্যাকটিস দেখাই আপনাদেরকে। দিস ইজ ফার্স্ট কোশ্চেন। দেখেন তো এটা কি হতে পারে? বলা হয়েছে আ বার্কিং ডগ সেলডম বাইটস। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা কি হতে পারে? প্রথম প্রশ্ন ভাই,
দেখেন এই পুরো একটা সাবজেক্ট, দেখেন ডগ অর্থ কুকুর না, ডগ অর্থ কুকুর, কুকুর কিন্তু নাউন নাকি ভাই? নাউনের পূর্বে আজীবন কি হয়? অ্যাডজেক্টিভ না ভাই? নাউনের পূর্বে কিন্তু আজীবন অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে আজীবন কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার দেখেন এই একটা হলো ডিটারমিনার, তারপর একটা বার দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ভাই রে, যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল না? যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল না? যে ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, নেক্সট। দ্য ওয়ার্ড ফ্লাইং, ফ্লাইং বলা হয়েছে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, বলছে উড়ন্ত পাখিটাকে একটু দেখাও বা দেখো। তাহলে বার্ড একটা নাউন না? আচ্ছা ভাই, নাউনের পূর্বে আজীবন কি অ্যাডজেক্টিভ না? আবার এই দেখেন দা একটা হলো, দা একটা ডিটারমিনার, তারপর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, সো প্রথমটা হলো অ্যাডজেক্টিভ, পরটা হলো নাউন। ভাইরে, যেই ভার্ব প্লাস আইএনজি, যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। যেই ভার্ব প্লাস আইএনজি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। ঠিক আছে, নেক্সট। বলা হয়েছে আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। দেখেন আপনারা সবাই জানেন এই যে ভার্বের বি থ্রি, এই ভার্বের বি থ্রি কিন্তু পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কিন্তু ভার্বের বি থ্রি। দেখেন লস, লসের পাশে লস না, এটা হলো ভার্বের বি থ্রি। এই বি থ্রি মানে কিন্তু পার্টিসিপল। একেবারে প্রথমে যখন ভার্বের যখন আমি গ্রাফ পড়িয়েছিলাম তখন দেখেন লেখা আছে ওখানে। ঠিক আছে, আবার যদি আমরা যদি এটা যদি গ্রামাটিক্যালি যদি দেখি, অপরচুনিটি নাউন, এই নাউনের পূর্বে আজীবন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অপর নাম কি? পার্টিসিপল। আবার এই একটা ডিটারমিনার, তারপর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। আর অ্যাডজেক্টিভের অপর নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল, অ্যাডজেক্টিভের অপর নাম হলো পার্টিসিপল। ঠিক আছে, দেখেন এটাও বিশেষ প্রশ্ন। আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, এখানে রিটায়ার্ড কি ভার্বের বি থ্রি ফর্ম না? এই বি থ্রি কিন্তু পাস্ট পার্টিসিপল, এই যে পার্টিসিপল। যদি আমরা গ্রামাটিক্যালি দেখি, এই অফিসার একটা নাউন, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, আবার এ একটা ডিটারমিনার, তারপর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর অ্যাডজেক্টিভের অপর নাম কি? পার্টিসিপল। অ্যাডজেক্টিভের অপর নাম কি? পার্টিসিপল। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, দেখেন এখানে আর রোলিং স্টোন গেদার নো মস, আর রোলিং স্টোন গেদার নো মস। দেখেন এখানে স্টোন কি? পাথর, নাউন না?